আচ্ছা, আজকে যেটা পড়ানোর বিষয় সেটা হচ্ছে যে অশোকান প্রাকৃত। তো প্রাকৃতের ব্যাপারটা এই শুরু হলো। মোটামুটি 3-4টে প্রাকৃত পড়তে হবে। এর আগে আহ, মানে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা ছিল, মানে ওল্ড ইন্ডো এরিয়ান, মানে যেটা বৈদিক সংস্কৃত সেটা। এছাড়া তার আগে বৌদ্ধ সংস্কৃত হয়েছে। আর এখানে হচ্ছে অশোকান প্রাকৃত সেই বিষয়ে, এবং পরে আমরা দেখব যে মাগধী প্রাকৃত, ষৌড়শনী প্রাকৃত ইত্যাদি, সেগুলো পড়তে হবে। তো এখান থেকে বিসিএসে প্রশ্ন আসেনি, কিন্তু আসলে আসতেই পারে। গ্র্যাজুয়েশন মাস্টার্সে আমরা দেখেছি এটা যথেষ্টই মানে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসতো এখান থেকে। তো যাই হোক, এখানটা পড়ে দেখতে হবে, মানে পড়ে রাখবে অবশ্যই। আর নোটস তৈরির ব্যাপারটা সেটা আমি বলে দেবো অ্যাজ এ সাজেশন। আচ্ছা, আমি একবারে মেন বিষয়ে চলে যাচ্ছি। তো পালি আছে এমআইএ ল্যাঙ্গুয়েজ, তারপরে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ, বুদ্ধিস্ট সংস্কৃত, অশোকান প্রাকৃত, বা এর পরে এই যে মাগধী প্রাকৃত, ষৌড়শনী প্রাকৃত, এখানে যে নোটসগুলো আছে এগুলোতে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, বা যে ক্যারেক্টারিস্টিক্স, বা যে টার্মিনোলজি, এই যে ধ্বসীভব, নবশীভব ইত্যাদির কথা বলা হচ্ছে, এগুলো সব কিন্তু এর আগে ক্লাসে হয়েছে। সেই জায়গাগুলো ভালো করে তৈরি না করলে এখানে বুঝতে অসুবিধা হবে। তা সত্ত্বেও আমি বলে যাব, কোনো জায়গায় কারোর বুঝতে অসুবিধা হলে সেটা জিজ্ঞাসা করতে পারে। তো প্রথমে কোশ্চেনগুলো দেখা যাক। হাউ মেনি ডায়ালেক্টস উইল ইউ সেট আপ ফর দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা? গিভ দ্য মেইন ফিচার্স অফ any two of them. The Ashokan inscription, second question, the Ashokan inscriptions are the oldest and the best contemporary records of the Middle Indo-Aryan. Justify the statement discussing the main features of any two of them. Describe the major linguistic difference in the languages of the inscription of Ashoka found in different parts of India. Point out দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ অশোকান ইনস্ক্রিপশনস। এইখানে একটি কোশ্চেন এখানে দেয়া হয়নি, মোস্ট প্রবাবলি কোনো একটা সালে এসেছিল। রাইট এ নোট অ্যাবাউট ইনস্ক্রিপশনাল প্রাকৃত বলে। তো মোট কথা এখানে যে প্রশ্নগুলো বলছে ডায়ালেক্টগুলো সম্পর্কে লিখতে অশোকান ইনস্ক্রিপশনে, অশোকের যে শিলালিপি আছে সেগুলোর ডায়ালেক্ট মানে ভাষার যে একটা মূল ভাষার যে রূপভেদ হয় সেগুলো। যেমন পূর্ববঙ্গীয়রা একরকম কথা বলে, আমাদের পশ্চিমবঙ্গে একরকম কথা বলে। এছাড়া ওই যে রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, রাজবংশী, আর এদিকে ঝাড়খণ্ডী, যে পাঁচটা মুখ্য যে উপভাষা বলা হয় সেটারই ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। তো অশোকান ইনস্ক্রিপশনে এরকম কি ডায়ালেক্ট দেখা যায়, এটা সম্পর্কে জানতে চাইছি। আর বলছে যে এখানে ওই ঘুরে ফিরে একই কথা, যে এই যে অশোকান ইনস্ক্রিপশনের যে কোনো দুটো ইনস্ক্রিপশনের যে ডায়ালেক্ট আছে তার দুটোর বৈশিষ্ট্য বলো। এখানেও এই একই বলছে যে ল্যাঙ্গুয়েজেস ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন, অশোকের প্রাকৃতে মানে অশোকের ইনস্ক্রিপশনের ভাষাগুলির বৈশিষ্ট্য, গুলি মানেই এখানে প্লুরাল হয়ে যাচ্ছে হলো। তো এবং আরেকটি প্রশ্ন থাকে অনেক সময়, হোয়াট ডু ইউ মিন বাই ইনস্ক্রিপশনাল প্রাকৃত, মানে শিলালেখের প্রাকৃত সম্পর্কে কী জানো, এর কিছু পরিচয় দাও। তো সবে গিয়ে এই অশোকান প্রাকৃত, ল্যাঙ্গুয়েজ অফ অশোকান ইনস্ক্রিপশন, এই সব বলে ওটাকেই বোঝাতে চাইছে। বোঝা গেল প্রশ্ন সম্বন্ধে আশা করি কারোর কোনো সংশয় নেই। আচ্ছা, এবারের বিষয় হচ্ছে যে মৌর্য, মানে ভূমিকা হিসেবে শুরু হচ্ছে। মৌর্য রাজবংশের রাজা অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে রাজ্যাভিষেকের পরবর্তী দ্বাদশ থেকে সপ্তবিংশ 12 থেকে 27 বর্ষের মধ্যে বেশ কিছু অনুশাসনকে ইংরেজিতে এডিক্ট শব্দটা বলে, মানে এইটি করবে এইটি করবে না, রাজাদেশ এরকম বোঝাচ্ছে। সেগুলো কোথায়? গিরিগাত্র মানে পাহাড়ের গায়ে, গিরি মানে পাহাড়, গাত্র মানে গা, প্রস্তর, স্তম্ভ ইত্যাদিতে খোদাই করান। এগুলি ছিল প্রজাবর্গ, রাজকর্মচারী, নিজ আত্মীয় স্বজন, এমনকি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে। তাহলে অশোকের যে অনুশাসন, তিনি যে
নিয়ম কানুনগুলোর কথা বলছেন সেগুলো এই সবার প্রতি, মানে প্রজা, রাজকর্মচারী, এমনকি নিজের আত্মীয় স্বজন বা ভিক্ষু সম্পর্কে। তো এই যে অশোকান ইনস্ক্রিপশন সম্পর্কে মোটামুটি তোমরা পড়েছো যে 4টে যে মেজর 14টা মেজর ইনস্ক্রিপশন আছে, 7টা মাইনর ইনস্ক্রিপশন আছে, এছাড়া কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে স্তম্ভলেখ যাকে বলে, এইসব মিলিয়ে আছে। তো সেগুলোর ভাষা সম্পর্কে দেখতে হবে, তার বিষয়বস্তু এখানে আলোচ্য নয়। এই যে অশোকের ধম্ম কাকে বলে, হেন তেন, এই প্রশ্ন না, ওটা কিছুটা তোমরা হিস্ট্রি পোর্শনে পড়েছো। শিলালেখগুলি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও প্রাপ্ত ব্রাহ্মী, খরষ্টি এবং অন্যান্য কিছু লিপিতে খোদিত, যেমন গ্রিক লিপিতে আছে, আরামাইক স্ক্রিপ্টে আছে, এইরকম। তো শিলালেখগুলিতে তৎকালীন কথ্য ভাষার যে নিদর্শন পাওয়া যায় তা মধ্য ভারতীয় আর্য ভাষার আদি স্তরের নিদর্শন। শিলালেখগুলির ভাষাকে ঔভভাষিক লক্ষণ অনুসারে, ঔভভাষিক মানে হচ্ছে উপভাষা ভিত্তিক বলা যেতে পারে, উপভাষা ভিত্তিক শব্দগুলো লিখে রাখতে পারো, যদি এই কঠিন ভাষা মনে রাখতে অসুবিধা হয়। উপভাষা ভিত্তিক লক্ষণ অনুসারে মূলত 4 ভাগে ভাগ করা হয়। নিম্নের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। তাহলে এই যে কথাটি বলছে মধ্য ভারতীয় আর্য ভাষার আদি স্তরের নিদর্শন, এটাকে কেউ এক্সপ্লেন করতে পারবে কেন আদি স্তরের বলছে? মধ্য ভারতীয় আর্য ভাষার তো পরের দিকেও লেটার পিরিয়ডেরও তো হতে পারে, আদি স্তর বলা হচ্ছে, তার পিছনে লজিক কি? আচ্ছা, মধ্য ভারতীয় আর্য ভাষা মানে মিডল ইন্ডো এরিয়ান, এটা শুরু হচ্ছে কোন সময় থেকে কেউ বলতে পারবে? অমৃতা বা অন্য কেউ? আচ্ছা, মধ্য ভারতীয় আর্য ভাষা বলতে আমি তোমাদের কিন্তু বলেছিলাম, এখানে তোমাদের নোটে যে আনুমানিক খ্রিস্টপূর্ব মোটামুটি 500 শতকের সময় থেকে এটা শুরু হচ্ছে। 500 শতকে মানে বুদ্ধের সমকালে এই ভাষা শুরু হচ্ছে, যেটা আমরা পালির নমুনা দেখতে পাচ্ছি। কিন্তু পালি তো ওই সময় লেখা হয়নি, লেখা হয়েছে খ্রিস্টপূর্ব 100 শতকে, যেটা আমরা মোটামুটি হিস্ট্রি ইত্যাদি অনুসারে পাচ্ছি। তাহলে রিটেন যদি বলা হয় যে সেই সময়ই লেখা হয়েছে, তারপর ওই লেখাটাকে তো পাথর থেকে আর কেউ এডিটিং করেনি, চেঞ্জ করেনি, তাহলে বলতে গেলে অশোকের সময়কাল কত? খ্রিস্টপূর্ব 300 শতক, 771 না কততে মনে হয় সিংহাসনে আরোহণ করেছিলেন, সরি মানে 271 না কততে, তার মানে 61 নয়, আমার যত মনে হচ্ছে 71 না 79, এরকম একটা কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, মানে ওই 10 বছরের এদিক ওদিকটা কিছু যায় আসে না, কিন্তু মানে খ্রিস্টপূর্ব 3য় শতক যাকে বলে। তাহলে এই যে ভাষা শুরু হচ্ছে মোটামুটি 500 শতকে, আর এদিকে 300 শতক, 200 বছরের মধ্যেকারই এইটা কিন্তু অশোকান ইনস্ক্রিপশন। সুতরাং মানে এক্স্যাক্ট যদি বলা হয় যে নমুনা, তাহলে কিন্তু সেই যে 300 শতকে লেখা হয়েছে পাথরে, সেটা এখনো ওই রকমই আছে, সে ভাষার পরিবর্তন। এই জন্য এটি আদি স্তরের ভাষা। যখন পড়বে অমনি আমি দেখেছি অনেকে এরকম পড়ে যে শিলালেখগুলিতে তৎকালীন কথ্য ভাষা যে নিদর্শন পাওয়া যায় তা ভারতীয় আর্য ভাষার নিদর্শন, এরকম একটা এই কথাটাকে হয়তো 4 বার 5 বার করে রিপিট করে বলে বলে এটাকে মুখস্থ করছে। এইভাবে পড়বে না, চেষ্টা করবে বিষয়বস্তুগুলোকে বুঝে পড়ার, যে আদি স্তরের নিদর্শন কেন আদি স্তর বলছে, বা মধ্য ভারতীয় আর্য ভাষা কাকে বলছে, উপভাষা কাকে বলে, ইত্যাদি এই বিষয়গুলো যদি ভাবনা চিন্তার মধ্যে রাখো তাহলে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এবারে এই যে ডায়ালেক্ট আছে তার ভাগগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো আচ্ছা, ডায়ালেক্ট কি কি আছে দেখে নেওয়া যাক। একটা বলছে উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য মধ্যা এবং প্রাচ্যা। এইটা আমি আগে দেখিয়ে দিলে বোধহয় ভালো হবে। আচ্ছা, একটু নিচে করে দেখাচ্ছি। ধরো ভারতবর্ষে যদি একটা ম্যাপের মতন ভাবা হয়, এই ধরো এরকম হচ্ছে সামথিং,
এরকম। এখানে ধরো এই যে আফগানিস্তান পাকিস্তানের এই পোর্শন আসছে, নেপাল, এখানে ধরো একটা বাংলাদেশ। এবার অশোকান ইনস্ক্রিপশনের ওপরে তোমরা ইতিহাস পড়তে গিয়ে টুকটাক দেখেছো, মানে যদি ম্যাপিং করা হয় তো এরকম সব আছে। এরকম জায়গায় ধরো কালসি আছে, মানসেরা, শাহবাজগড়ি, এরকম জায়গায় হয়তো আছে। এই যে গুজরাটে হচ্ছে গিরনার, এইখানে হচ্ছে কলিঙ্গর যে ইনস্ক্রিপশন ধৌলিতে, তারপর গঞ্জামে আছে এরম জায়গায় করে। গঞ্জাম হচ্ছে ওই অন্ধ্র আর এর উড়িষ্যার যে বর্ডার সেই এরিয়াতে মেজর ইনস্ক্রিপশন আছে, আরও এদিক ওদিক সব আছে টুকটাক এই ছড়িয়ে ছিটিয়ে। এবার এর ভাষাজনিত এই অনুসারে এটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। কীরকমভাবে? একটা হচ্ছে এই যে ইস্টার্ন পার্টের, মানে ধৌলি আর গঞ্জাম। ধৌলি মানে হচ্ছে উড়িষ্যাতে, এই ভুবনেশ্বর থেকে 23 কিলোমিটার দূরে, মাত্র 23 কিলোমিটার, যে অশোকের যে যেটা কলিঙ্গর যে ইনস্ক্রিপশন যুদ্ধ হয়েছিল যেখানে, সেইটা এখন বিশ্ব শান্তি স্তূপ আছে ওখানে, জাপান সরকার বানিয়েছে। যেটা উড়িষ্যা গেলে ধবলগিরি বলে না, ধবলগিরি, খণ্ডগিরি, ওইখানে। উদয়গিরি নয়, উদয়গিরি হচ্ছে জৈনদের গুহা আছে। ধবলগিরি, খণ্ডগিরি বলে তো পাশাপাশি দুটো পাহাড় আছে, ওই পাহাড়েই এই ইনস্ক্রিপশনটা আছে। আর এখানে গঞ্জাম মানে এই উড়িষ্যা অন্ধ্রর যে বর্ডার এরিয়া, এই পার্টের যে ভাষা, এটা দেখো পূর্ব দিকে আছে। পূর্ব দিককে আমরা প্রাচ্য বলি, ওই জন্য প্রাচ্যা বলছি এই ভাষাটাকে। আর ওদিকে কালসির যেটা আছে, কালসি মোস্ট প্রবাবলি মনে হয় মুসৌরি বলে ওই জায়গাকার, এবং এক্সাক্ট মনে বোঝা, যাই হোক এটাকে মোটামুটিভাবে প্রাচ্য মধ্যে বলে, এটা সেন্টারে আছে। আর মানে একদম ইস্টের পার্টের সাপেক্ষে যদি বলা হয় একটুখানি পূর্ব দিকেও বলা যায়, তো এই প্রাচ্য মধ্যা বলা হচ্ছে। এতটাও নয়, মানে আরেকটু হয়তো এদিক করে হবে। কালসির ইনস্ক্রিপশন যেটা আছে এই ধরনের প্রাচ্য মধ্যা, মানে পূর্ব দিকে পূর্ব মধ্য বলা যেতে পারে। একটা হচ্ছে পশ্চিম দিকে, এবং এটাকে কেন দক্ষিণ পশ্চিমে বলছে কি জানি, পশ্চিম বললেই তো হতো। গিরনারে যেটা আছে, জুনাগড় আছে না, জুনাগড়, এটা অনেক সময় অনেকে জুনাগড় ইনস্ক্রিপশন এরকম সামথিং বোধহয় বলে, ওই কাছাকাছি এলাকা। এখানে জৈনদের অনেক মন্দির ফন্দির আছে আবার। তো এইটা। আর হচ্ছে মানসেরা, এই পার্টটা হচ্ছে দক্ষিণ পশ্চিমা। মানসেরা শাহবাজগড়ি, গড়ি বলছি মানে গড়, এই জায়গাটা হচ্ছে এইরকম জায়গাতে। এইটা হচ্ছে উত্তর পশ্চিমা। বুঝতে পারছো তাহলে কেন প্রাচ্যা বলছে, এই পূর্ব দিকে আছে বলে, মূলত উড়িষ্যাতে। প্রাচ্য মধ্যে হচ্ছে এই ইউপি বা হিমাচল টিমাচল এরকম একটা জায়গাতে। এদিকে হচ্ছে একদম পাকিস্তানে পড়ে যাচ্ছে উত্তর পশ্চিমা। আর হচ্ছে দক্ষিণ পশ্চিমা, যেটা গুজরাটের গিরনারে আছে। গিরনার আলাদা আর গির অরণ্য আলাদা। আমি এটা প্রথম দিকে একই ভাবতাম। গিরে হচ্ছে যেখানে সিংহ পাওয়া যায়, ভারতবর্ষের একমাত্র। গিরনার হচ্ছে আলাদা জায়গা। আচ্ছা, এটা বোঝা গেছে। কারোর কোনো সংশয় থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এবার তাহলে ডায়ালেক্টের বিষয়বস্তুতে আসা যায়। উত্তর পশ্চিমা বলছে যে এটা, এই উপভাষার নিদর্শন পাওয়া যায় মূলত পাকিস্তানের মানসেরা ও শাহবাজগড়ে প্রাপ্ত প্রধান শিলালেখে। প্রধান শিলালেখ মানে যেটা 14খানা আছে। আচ্ছা, অশোকান ইনস্ক্রিপশনের এইটা বোধহয় আমি কিছুটা বলেছিলাম তোমাদের যখন হিস্ট্রি বর্ণনা হয়েছিল। তো প্রধান শিলালেখ মানে হচ্ছে এই একটা ধরো প্যারাগ্রাফ, এটা একটা এডিক, তারপর আর একটা, তারপরের একটা, তারপরে একটা, এরকম করে 14খানা আছে একই জায়গাতে। 14টা এডিক মানে 14 জায়গায় লেখা আছে সেরকম নয়, একই পাথরেতে পরপর 14খানা এরকম প্যারাগ্রাফ করে খোদাই করা আছে। এরকম প্রধান শিলালেখ বলা হয়। অপ্রধানগুলো হচ্ছে ওই 7টা না সামথিং বোধহয় আছে, ওগুলোও কিন্তু ওই পরপর লেখা, মানে এগুলো এই কথাটা ওখানে লেখা, ওই কথাটা ওখানে লেখা, এরকম নয়, মানে নোটিশ বোর্ডের মতো পরপর। তখন তার নোটিশ বোর্ডে মোছা যেত না, পাথরে একবারে খোদাই করে দিল ওই রকম। এই 12 বছর বয়সে রাজত্বের এই লেখা হলো, 20 বছর বয়সে এই লেখা হলো, এই রকমভাবে পড়া। এই উপভাষার প্রাচীনত্ব বেশ কিছু লক্ষিত। প্রাচীনত্ব মানে হচ্ছে যে ওই যে সংস্কৃতর মতন লক্ষণ, বা যেটা হচ্ছে ওল্ড ইন্ডো এরিয়ান, প্রাচীন ভারতীয় আর্যের কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায়।
এবং নিয়া প্রাকৃত কিংবা গান্ধারী প্রাকৃতের সঙ্গে এর সাদৃশ্য লক্ষণীয়। নিয়া প্রাকৃতটা কি? নিয়া প্রাকৃত হচ্ছে এই যে উত্তর পশ্চিম ভারত বা আরও সুদূরে আফগানিস্তান, তারপর ওদিকে যেটা ওই কাশগড়, খোটান, ইয়ারখন্ড, সমরখন্ড, এইসব যে জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলোর যে ভারতের সঙ্গে লেনদেন হতো সিল্ক রুট, পিল্ক রুট এইসব ধরে, ওইখান থেকে বেশ কিছু চিঠিপত্র পাওয়া গেছে। সেগুলো অনেক সময় ব্যবসার হিসেব বা নিতান্ত চিঠিতে যেমন মানুষ দূর দেশের খবর নেয় সেই সব বিষয়, সেগুলো এক স্টাইলের প্রাকৃতে লেখা, সেটাকেই নিয়া প্রাকৃত বলা হয়। কেন নিয়া বলে এটা আমি জানি না। আর একটা হচ্ছে গান্ধারী প্রাকৃত। গান্ধারী প্রাকৃত বলতে গান্ধারের প্রাকৃত বলা হচ্ছে। গান্ধারের ভাষা গান্ধারী। গান্ধার মানে কি? ওই যে কান্দাহার, কাবুল, কান্দাহার আফগানিস্তানে পড়ছে, সেই জায়গাতে একটি বা একাধিক বৌদ্ধ পুঁথি পাওয়া গেছে। তো তার মধ্যে ধর্মপদের একটি ভার্সন পাওয়া গেছে। ধর্মপদ তোমরা পরবর্তীতে পড়বে, পালি ধর্মপদ, তার অনুরূপ প্রাকৃত ভাষায় লেখা ধর্মপদ আর কি। তো তার ভাষাকে এই জন্য গান্ধারী প্রাকৃত, গান্ধারে প্রাপ্ত হয়েছে বলে গান্ধারী প্রাকৃত বলা হয়। এর সঙ্গে উত্তর পশ্চিমে যে আমরা অশোকার ইনস্ক্রিপশন দেখতে পাই, কাছাকাছি যে এরিয়া, মানে ওখানে ধরো পাকিস্তান, ওদিকে আফগানিস্তান বা আর ওই যে দেশগুলো যে আছে ওইগুলো, ওই কাজাকিস্তান, তুর্কিস্তান ইত্যাদি, এই জায়গাগুলোর যে ভাষা মিল আছে। কীরকম আছে, কিছু বৈশিষ্ট্য এখানে দেখানো হচ্ছে। বিশেষত বলছে যে প্রাচীন ভারতীয় আর্যের রকার ও সকার যুক্ত যুক্তাক্ষর অনেক ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। যেমন অস্তি প্রিয়, অপরিবর্তিত থাকে মানে কি? এই যে ধরো অস্তি, আমি যদি বলি এখানে অস্ত, অস্ত শব্দটা পালিতে কি হবে কেউ বলতে পারবে? অস্ত আর প্রিয়, দেবাশিস? স্যার অর্থ হবে, তয়ে থয়ে। আর প্রিয়, তাহলে এখানে কি ছটা রক্ষিত হচ্ছে না, পালিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে এটা রক্ষিত হচ্ছে। এরপরে বলছে এখানে যে আবার স্বধ্বনি রক্ষিত হয়। যেমন দর্শনটা হচ্ছে দর্শন, তালে বসা হয় না প্রাকৃতগুলোতে, পরবর্তীতে প্রাকৃত পড়বে বা মধ্যভারতীয় আর্য ভাষা মানে পালি আসে, এমআইএ ল্যাঙ্গুয়েজ তোমরা পড়েছিলে, সেখানে বেশিরভাগ দেখা যাচ্ছে কি তালব্যস্ব দন্তস হয়ে যাচ্ছে, মূর্ধন্যস্ব দন্তস হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে আমরা তালব্যস্ব দেখতে পাচ্ছি। এরপর বলছে স্ম এবং স্প, এইগুলো পরিবর্তিত হয়ে স্প হয়ে যায়, এবং স যেটা ক্ষিয় যেটা পরিবর্তিত হয় জয়ের সাথে। উদাহরণ বলতে স্বর্গ, স্বর্গ্রম হচ্ছে স্পগ্রম, ছয় বয়ের জায়গায় ছয় বয় হচ্ছে। মোক্ষ হচ্ছে মোচ্ছ হলো, এটা একটা পরিবর্তন। এরপরে অনেক ক্ষেত্রে দন্তধ্বনির মূর্ধন্য ভবন দেখা যায়। মূর্ধন্য ভবন ব্যাপারটা তোমরা জানো, ট ঠ ড মানে ত থ দ ধ ন, এইগুলো থাকলে তার জায়গায় তয়ের জায়গায় ট ঠ ড ঢ আর এখানে ন হবে। তাহলে এখানে কর্তব্য হচ্ছে কটব, অর্থ হচ্ছে অর্থ, থয়ের জায়গায় ঠ হচ্ছে, তয়ের জায়গায় ট হচ্ছে। আরও আশপাশে অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু এক্সাম্পলগুলো এখন একটু মুখস্থ রাখতে হবে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। স্ক্রিন দেখা না যাওয়ার সবাইকার কি এরকম হচ্ছে না, শুধু আমারই হচ্ছে? দেখছি আমি আরেকবার শেয়ার করি। না, আমিও দেখতে পাচ্ছি না। এবার ঠিক আসছে? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে তাহলে এই যে মূর্ধন্য ভবন দেখা যায়, তয়ের জায়গায় দেখো ট হয়েছে, থয়ের জায়গায় ঠ হয়েছে এই সিরিজে।
তারপর বলছে ত্বা অর্থে তুই প্রত্যয় হয়। ত্বা মানে জিরান, যেটা করে খেয়ে, সেই অর্থে তুই হয়। যেমন বলছে দৃষ্টবা থেকে দ্রসে তুই থেকে দ্রসে তি, এই ধরনের একটা প্রয়োগ হচ্ছে। তো এইটা একান্ত সংস্কৃতের, মানে পাটা আবার পরিবর্তিত হয়ে টয়ে বয়ে আঁকা হয়েছে, দৃষ্ট বা শয়ে টয়ে বয়ে আঁকা, এই ধরনের। কিন্তু সেখান থেকে মোটামুটি ধাপে ধাপে এইটা চেঞ্জ হচ্ছে। তারপরে সপ্তমী স্মিন স্থলে সি বিভক্তি হয়। স্মিন হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা পালিতে স্মিন পড়েছি, নরে নরস্মিন নরম, স্মিং এর সংস্কৃত রূপ হচ্ছে স্মিন ন। তোমরা পড়েছিলে ন এবং ম পদান্তে থাকলে পালিতে অনুস্বার হয়ে যায়, সেই জন্যই নটা অনুস্বার হয়ে পালিতে সংস্কৃত স্মিন থেকে এখানে অনুস্বার হচ্ছে। বিজিত স্মিন, সেটা বিজিত সি হচ্ছে, স্মিনের জায়গায় সি। বোঝা গেল? এখান থেকে কিছু জিজ্ঞাসা আছে। আচ্ছা, এবার হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম হচ্ছে গুজরাটের জুনাগড়ে প্রাপ্ত গিরনারের প্রধান শিলানুশাসন, এই উপভাষার নিদর্শন। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাচীন ধর্মী। এবারে এর কিছু লক্ষণ দেখানো হচ্ছে। প্রাচীন ধর্মী মানে হচ্ছে যে ওই এখানে প্রাচীন হয়ে গেছে লেখাটা, প্রাচীন ধর্মী কয়েকরকম আঁকা। এখানে বিষয় হচ্ছে যে ওই যে প্রাচীন ভারতীয় আর্যের মতো, মানে সংস্কৃতের ঘেঁষা অনেকটা প্রয়োগ দেখতে পাওয়া যায়। আচ্ছা, ঋকারের অকার কিংবা উকারে পরিবর্তন হয়, কদাচিৎ রি হয়, এটা রি এর পরিবর্তন প্রসঙ্গে বলছে। আচ্ছা, রিটা যে উ হয় বা অ হয় এটা আমরা জানি, পালিতে হয়। মৃগ হচ্ছে মগ, বৃত্ত হচ্ছে ভূত, এরকম হচ্ছে। কিন্তু ইয়াদৃশ হচ্ছে যে ইয়ারিস, এগুলো অ্যাকচুয়ালি পালিতেও এই ধরনের প্রয়োগ হয়। এই জন্য এটা সিলেবাসে পাঠ্য রাখা হয়েছে, যে কম্পারেটিভ স্টাডির জন্য। ইয়ারিস হয়, তারপরে তারিস হয়, এই ধরনের, মানে তাদৃশ সেই রকম, যাদৃশ মানে যেই রকম। এরপরে বলছে যুক্তাক্ষর ছাড়া তালবসা মূর্ধন্যসা পরিণত হয় দন্তর সাথে, তবে ক্ষীয় সমীভবন হয়। যেমন যাদৃশ হচ্ছে ইয়ারিস, দোষ হচ্ছে দোষ, কিন্তু স্ত্রী অধ্যক্ষ এই কথাটির পরিবর্তে হচ্ছে ইথি ঝক। এগুলো একটু কঠিন আছে, এটাকে এইভাবে মনে রাখতে পারো। স্ত্রী শব্দটা পালিত ইথি হয়, আর অধ্যক্ষ পদ হয়ে জফলা ক্ষয়ে কি হয়, এটা পালিতে কি হতে পারে কেউ বলতে পারবে? ধয় জফলা কি হয় পালিতে? মধ্য কি হয় পালিতে? মধ্য, মদ হয়ে জফলা মধ্য, তাহলে জয়ে ঝয়ে হয়, তাহলে অজ্জ হবে। আর ক্ষীয় কি হয় পালিতে? কয় মধ্যনস্য কি হয়? কয়ে খ, তাহলে অজয়ে ঝয়ে কয়ে ক্ষয় এই ধরনের হবে। জয়ে ঝয়ে থেকে এটাকে সিম্পলিফাই করলে, মানে একটা করে দিলে কি হবে? ঝ হয়, প্রথম অক্ষরটা বাদ যায় না যুক্তাক্ষরে, আর এখান থেকে খ হয়, এই জন্য ইতি ঝ হয়। স্টেপ বাই স্টেপ হচ্ছে। জয়ে ঝা কয়ে খ হলো, জটা চলে গেল ঝ হলো, কটা চলে গেল খ, ইতি ঝ। আচ্ছা, বয়ে জফলা এই ব গুলো চেঞ্জ করতে হবে, এটা নর্মাল ব হিসেবে লিখবে। বয়ে জফলা ছাড়া যকারান্ত অন্যান্য যুক্তাক্ষরের সমীভবনের পর একটি লোপ হয়। মানে এই যে কল্যাণ, এটা ডবল হলে সমীভবন করলে কি হবে? কল্যাণ। তারপরে বলছে একটা লোপ হয়, ডবল ল থেকে একটা ল হলো কলান হলো, কল্যাণ হচ্ছে কলানো। বলছে কিন্তু বয়ে জফলা ছাড়া, বয়ে জফলার ক্ষেত্রে এই চেঞ্জটা হয় না, এই জন্য দিব্যানি ব্যাপক এই প্রয়োগগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে দিব্যানিটা এখন দিব্যানি হয়ে দিবানি হয়ে যাচ্ছে। লয়ে জফলা লয়ে লয়ে ল, এই চেঞ্জ হয়েছিল এখানে বয়ে
বলা বয়ে বয়ে ব এইটা হচ্ছে। এরপর বলছে তয়ে বয়ে বা তয়ে ময়ে যুক্তাক্ষর তয়ে পয়েতে পরিণত হয়। যেমন দর্শয়িত্বা হচ্ছে দশয়িত্বা, জায়গায় দেখো তয়ে পয়ে হচ্ছে। আত্মা হচ্ছে অৎপা। হলো। কখনো কখনো আত্মনেপদের প্রয়োগ হয়। আত্মনেপদ ব্যাপারটা তোমাদের যেটা বলেছিলাম যে নর্মালি যে তি অন্তি শীত মিমা পড়ছো, আরেকটি খুব রেয়ার পালিতে ফরমেশন হয় তে অন্তে সে অভে এ অমহে, এগুলোকে আত্মনেপদ। তো সেই ধরনের প্রয়োগ কিছুটা এই দক্ষিণ পশ্চিমা গিরনারের যে ইনস্ক্রিপশনে দেখা যায়। যেমন আরবভন্তে অনুবর্তীর সন্তে, এগুলো সব কিছু সংস্কৃত। বাঁদিকে যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে সংস্কৃত, এটা পরিবর্তিত হচ্ছে, এটা অশোকান পাঠ। আরবভন্তে হচ্ছে আরব ঘরে, অনুবর্তীর সন্তে অনুবর্তী স্বরে, এটা এইভাবে চেঞ্জ হচ্ছে। এই ধরনের প্রয়োগ কিন্তু পালিতেও হয়। ধরো বিদ্যন্তে সংস্কৃত, বিদ্য দয়জাফলা জয় জয় হলো, কিন্তু অন্তের জায়গায় রে হয় বিচ্চরে। লংস মকসা ন বিচ্চরে অনুপীরে মহিয়া সমান বাস সন্না টুটি আহিত গিনি অথচে প্রত্যায়সী অবসরে, এখন ভূমিয়ে সূত্রে ঢুকে আছে। যাই হোক, তো বিজ্জরে হচ্ছে এই অন্তের জায়গায় অরে হচ্ছে, এটা হচ্ছে আত্মনেপদের ফরমেশন, মানে কমন যে ভার্বের ফরমেশন ছাড়া এক্সট্রা ফরমেশন। এরপরে হচ্ছে বলছে প্রাচ্য মধ্যা। তো মসুরি থেকে, মসুরি, এটা মসৌরি লিখলে ভালো হতো, মুসৌরি অনেক রকম বানান লেখে, এইটা বোধ হয় কমন বানান সবচেয়ে, মুসৌরি। তো মুসৌরি থেকে 16 মাইল দূরে কালসি গ্রামে, মুসৌরি কোথায়, হিমাচলে না ইউপিতে নাকি উত্তরাখণ্ড? হিমাচল, উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডে তো মোটামুটি ম্যাপে ঠিকই বসিয়েছিলাম লাস্টে। যাই হোক, তো ওখান থেকে 16 মাইল দূরে কালসি গ্রামে প্রাপ্ত প্রধান শিলালেখ। বর্তমানে এটি দিল্লিতে রক্ষিত তোপড়া হতে প্রাপ্ত স্তম্ভলেখ আছে। এটা আমার বলতে, আচ্ছা, কালসিতে প্রধান শিলালেখ আছে, আর একটা হচ্ছে তোপড়া বলে একটি জায়গাতে একটা স্তম্ভলেখ ছিল। অশোকের স্তম্ভগুলো তো দেখে যাবে, খুব সুন্দর, মানে ছবিতে তো আশা করি দেখেইছো, একদম একদম কাঁচের মতন পালিশ করা, বেশ লম্বা সুন্দর নিটোল গোল টাইপের। ওই রকম একটা ইনস্ক্রিপশন ফিরোজ শাহ তুগলকের দেখে খুব ভালো লেগেছিল। তিনি আবার ওইটাকে তুলে এনে ফিরোজ শাহ কোটলা আছে না, যেটা এখন বোধহয় একটা স্টেডিয়াম আছে দিল্লি, ওই যে দুর্গ মতন বা প্রাসাদ মতন ওনার ছিল, তার মাথায় নাকি বোধহয় ওটাকে আবার মানে স্থাপন করেছে, হয়তো ওই মানে ইয়ে চত্বরে, দুর্গ চত্বরেই বোধহয় ওটা রাখা আছে। এই জন্য ওই এটাকে দিল্লি তোপড়া পিলার এডিক্ট এইরকম অনেক সময় বলা হয়। অশোকান ইনস্ক্রিপশনের উপর খুব ভালো একটা বই আছে অমূল্যচন্দ্র সেনের, অশোক লিপি বলে, পারলে পড়ে দেখতে পারো, ভীষণ সুন্দর লেখা, তথ্য সমৃদ্ধ, পুরো বইটা খুব সুন্দর পড়েছিলাম। যাই হোক, আরও বই আছে অশোকান ইনস্ক্রিপশনের উপর, রিসেন্ট আরও এদিক ওদিক বেরিয়েছে, তবে ওই বইটা একদম ক্লাসিক বই। এবারে পদান্তস্থিত অকার প্রায়শই দীর্ঘ হয়, এখানের বৈশিষ্ট্য বলছে, মানে প্রাচ্য মধ্যা, ওই যে ম্যাপে দেখিয়েছিলাম ইউপি বলছে, মানে উত্তরাখণ্ড ওই জায়গাটার। পদান্তস্থিত অকার প্রায়শই দীর্ঘ হয়। অথটা হচ্ছে অথা, আহ হচ্ছে আহা, অহেতুক এখানে দীর্ঘ স্বর হচ্ছে। পদান্তস্থিত, পদান্ত মানে পদের অন্ত, ওয়ার্ডের শেষ, ওয়ার্ডের শেষে অন্তে স্থিত হচ্ছে পদান্তস্থিত। পদান্তস্থিত অকারের পর বিসর্গ থাকলে অকার সহ বিসর্গ মাগধী প্রাকৃতের মতন একারে পরিণত হয়। এইখানে একটা সুন্দর জিনিস তোমাদের শেখাচ্ছি, লিঙ্গুইস্টিক্স এবং গ্রামার যখন পড়বে, কেননা এখানে তো ফোনেটিক্সের একটা ব্যাপার আছে, বর্ণের পরিবর্তন। এই বর্ণের পরিবর্তন ব্যাপারটা কিন্তু তোমরা বাংলা ব্যাকরণ বা ইংরাজিতে খুব একটা পরিচিত নয়, কিন্তু এখানে একদম পালি বা সংস্কৃত একটা কমন বিষয়। এখানে 3টি টপিক বলা হয়, একটি বলা হয় কার্যি,
টার্মগুলো একটু হয়তো আমাদের লাগবে, একটু বোঝানো হয়ে গেল। যার কার্য আছে সে হচ্ছে কার্য, যার জ্ঞান আছে সে জ্ঞানী, যার ধন আছে সে ধনী, যার মান আছে সে মানি, যার কার্য আছে মানে চেঞ্জ যেটা হচ্ছে সে হচ্ছে কার্য। আর তার একটা কার্য আছে আর একটা নিমিত্ত আছে, এই তিনটে টার্ম করা, এইটা দিয়ে বোঝার চেষ্টা করবে। এইখানে কি বলছে, বলছে বিসর্গ আর অ এই দুটো একারে পরিণত। তাহলে অ আর বিসর্গ এদের একটা কার্য বিধান করা হচ্ছে, এরা একারে পরিণত হয়। একার হচ্ছে কার্য, কখন হয় বলছে পদান্ত স্থিতি, মানে শব্দের শেষে থাকে, এটা হলো কন্ডিশন। তাহলে অবিসর্গ পরিণত হবে এতে, কখন হবে, কোন কন্ডিশনে, শব্দের শেষে থাকবে। এই তিনটে জিনিস ঘুরে ফিরে সব জায়গাতেই প্রায় প্রয়োগ হয়। এক্সাম্পল দেখো, জ ন বিসর্গ হচ্ছে জনে, এই যে অ ন হ বিসর্গ হচ্ছে সে জনে হচ্ছে, ইয় হ হচ্ছে ইয়ে, এই ধরনের হচ্ছে। আবার পদমধ্যস্থ ওকার কখনো কখনো একার, একই কথা বলছে, ওকার পরিণত হয় একারে, কখন হবে, পদ মধ্যে থাকবে, এটা হবে ওটা, এইটা হলো কন্ডিশন। এই তিনটে টার্ম মোটামুটি দিয়ে চলে, এগুলো খেয়াল রাখলে বুঝতে সুবিধা হবে। যেমন করতি হচ্ছে কলেতি। এরপর বলছে মাগধীর মতন, মাগধী একটা পাখি, যেটা পরে পড়ানো হবে। মাগধী বোধহয় 20-21 সাল করে একবার এসেছিল, 20-22-এ। মাগধীর মতো রকারের লকারে পরিণতি দেখা যায়, রয়ের জায়গায় ল হবে। যেমন করতি হচ্ছে কলেতি, অন্তরম হচ্ছে অঙ্কলম, রয়ের জায়গায় ল। এখানে ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে মানে বুদ্ধি করে একই প্রয়োগ বারবার দেওয়া হয়। যেমন এই করতি থেকে কলেতি, পরে অন্যান্যগুলোতেও দেখতে পাবে যে একই কথার বারবার এখানে দেখানো হচ্ছে, একই এক্সাম্পল একাধিকবার প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন আসপেক্টে। এরপরে সপ্তমী স্মিন বিভক্তির জায়গায় শি বিভক্তি যুক্ত হয়। যেমন ব্রজস্মিন হচ্ছে বচসি। এই বগুলো সব নর্মাল ব লিখবে, নর্মাল ব, চেঞ্জ করা দরকার। ব্রজস্মিন হচ্ছে বচসি, দেখো বয়ের অপলাটা ব হলো, জটা চ হলো, স্মিনের জায়গায় সি হচ্ছে। এখান থেকে এক্সাম্পলের বিষয় হচ্ছে স্মিনের জায়গায় শুধু সি হচ্ছে। এখানে কার্যি কার্য নিমিত্ত বললে কি হবে, স্মিন পরিণত হচ্ছে স্মিনতে, সরি সিতে, কখন হয় বলছে সপ্তমী এক বছর। কার্যি কার্য নিমিত্ত এই তিনটে বলা হয়। এই ফিচারে পুরো সমস্ত গ্রামার লিঙ্গুইস্টিক্সের জিনিসগুলো চলে। মানে মেইন বিষয় কি, সেটা কি চেঞ্জ হচ্ছে, কখন হচ্ছে, এই তিনটে কন্ডিশন। এবার বলছে ভূ ধাতু থেকে হতি ক্রিয়াপদ এবং মাগধী প্রাকৃতের মতো অস্মদ শব্দের হকং প্রয়োগ দেখা যায়। অস্মদ মানে হচ্ছে যেটা তোমরা এই অহং বলে পড়েছো, অহং বা অম্ভ বলে একটি শব্দ পড়ানো হয়েছিল তোমাদের, সেইটি। আবার কখনো কখনো সানজ প্রত্যয়ের প্রয়োগ হয়। যেমন সানজ মানে হচ্ছে, যেটা সংস্কৃত সানজ, এটাকে তোমরা প্রেজেন্ট পার্টিসিপল মানও হিসেবে বলছে, পালিতে মানও বলছে। যেমন বাংলায় আমরা পাই না, বিদ্যমান, বর্তমান, চলমান, হলো। এই মান যেটা সানজ করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। অদমানস্য হচ্ছে অদমানসা, এইরকম প্রয়োগ করা, মানব মানে সানজ প্রত্যয়ে প্রয়োগ করা যাচ্ছে। এই হলো। এরপরে হচ্ছে কি প্রাচ্যা। প্রাচ্য মানে পূর্ব দিক, উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে ধৌলিতে এবং গঞ্জাম জেলা থেকে 14 মাইল দূরে জৌগড়ে, এরা আবার জৌগড় বলে, মানে উড়িয়া তো, মানে যেখানে অটা উচ্চারণ। এটা আমি বাঙ্গালোর যখন গিয়েছিলাম, আমি যেখানেই
কোনো জায়গায় যাই, ম্যাপ দেখতে দেখতে যাই, গুগল ম্যাপ, যে কোথায় কোথায় কি পাহাড় আছে, নদী আছে, কোন সিটি আছে ইত্যাদি। তো ওখানে যেতে যেতে এক্সপ্লোর করলাম যে ধৌলি যেটা ইয়ে আছে, সেটা ভুবনেশ্বর সিটি থেকে, মানে ভুবনেশ্বর যে ইয়ে স্টেশন, সেখান থেকে মাত্র 23 কিলোমিটার। আর গঞ্জাম যেটা হচ্ছে ওই চিল্কা হ্রদ আছে না, চিল্কা হ্রদের পরে পরে ওখানে একটা কি স্টেশন আছে, খেয়াল হচ্ছে না। ওইখান থেকে মোটামুটিভাবে গঞ্জাম কি স্টেশন আছে আমার খেয়াল হচ্ছে না ঠিকঠাক, ওইখান থেকে সামথিং 36 কিলোমিটারের মতন দূরে এই যে ইনস্ক্রিপশনটা যেটা আছে, মেজর ইনস্ক্রিপশন। ওই ওখানে যে ঋষিকুল্লা নদী আছে, তারপর উড়িষ্যার ব্রহ্মপুর আছে না, ব্রহ্মপুর পোর্ট আছে, তারপর একটা কি দিয়ে একটা কি যেন নাম আছে, পারাদ্বীপ, পারাদ্বীপটা একটু উত্তরে, যাই হোক। তো ওইখানে এই শিলালেখার যে উপভাষার নিদর্শন পাওয়া যায়। এই ভাষার কতগুলি বৈশিষ্ট্য হচ্ছে, বলছে মাগধীর মতন ওয়ে স্থলে এ হয়, রয়ে স্থলে ল হয়। একই উদাহরণ, করতি থেকে কলে। এইখানে যে একটাকে বলছে প্রাচ্যা আর একটাকে বলছে প্রাচ্যমধ্যা, বলার কারণ কি, কেননা দেখো অনেক সিমিলারিটি পাবে প্রাচ্যা আর প্রাচ্যমধ্যা, মানে কালসি এর যে ইনস্ক্রিপশন আর জৌগড় ধৌলির যে ইনস্ক্রিপশন, এগুলো একই রকম। স এবং স ধ্বনি অধিকাংশ ক্ষেত্রে সতে পরিণত হয়, এটাও বোধহয় আগেরটাই ছিল। প্রিয়দর্শী হচ্ছে প্রিয়দর্শী, দোষ হচ্ছে দোষ। অশোকের কি নাম ছিল এতে ইনস্ক্রিপশনে, কারোর মনে আছে? প্রিয়দর্শী তো হলো, পুরো নাম দেবানাম প্রিয়দর্শী। আচ্ছা, এরপরে মাগধীর মতো বিসর্গযুক্ত অকারের একারে পরিণত হয়, এইটাও দেখো প্রাচ্য মধ্যে ছিল, মানে অবিসর্গ সেটা চেঞ্জ হয়ে যাবে এতে। সমাজ কর্তব্য সমাজে কর্তব্য, এই বিসর্গের জায়গায় সমাজে কর্তব্য এই ধরনের একার হচ্ছে। তো অসমত শব্দের অহংয়ের স্থলে হকং প্রয়োগ দেখায়, এটাও প্রাচ্য মধ্যে ছিল। দৃশ ধাতুর বর্তমানকালে বিশেষ রূপ দেখা যায়, যেমন দ্রক্ষতি থেকে দক্ষতি, এই ধরনের হচ্ছে। এই স্টারটা কিন্তু দিতে হবে, স্টারটা দেওয়ার উপযোগিতা হচ্ছে এই দ্রক্ষতিটা আমরা কোথাও দেখতে পাই না, যে এইখানে যে দক্ষতি দিচ্ছে এটা কল্পনা করা হচ্ছে যে নিশ্চয়ই দ্রক্ষতি বলে কিছু একটা ছিল, সেইটা থেকেই দক্ষতি প্রয়োগটা হচ্ছে। কিন্তু সংস্কৃত হয় পশ্চাৎ, ডিফারেন্ট, সংস্কৃতে এই ধরনের রূপটা হয়। তাহলে এখানে অশোকান ইনস্ক্রিপশনের যে মেজর চারখানা সেটা এখানে শেষ হলো। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে।